নমস্কার, আমি সুপ্রতীক। আমরা আবারও হাজির হলাম অন্য আঙিনার গল্পের নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে আমার সাথে অতিথি হিসাবে যিনি রয়েছেন তার নাম শ্রীমতী ব্রততী ভৌমিক। নমস্কার ব্রততী। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছি। আমাদের এই পর্বে আপনাকে অতিথি হিসাবে পেয়ে আমরা প্রথমেই আমাদের খুব ভালো লাগছে, আমরা খুব আনন্দিত। প্রথমেই যেটা আমি আপনাকে জিজ্ঞেস করব, ইনফ্যাক্ট এখানে যারা আসেন প্রতিটা পর্বেই এভাবেই আমরা শুরু করি, সেটা হচ্ছে আপনার ছোটোবেলার কথা, আপনার বেড়ে ওঠার কথা, পড়াশোনার কথা যদি একটু সংক্ষিপ্তভাবে যদি আমাদের একটু বলেন। আমার শৈশবটা ছোটোবেলা আমি যেটা শুনেছি, আমি 1 বছর 1 মাসের পর থেকে আমি মা বাবার কাছ থেকে আলাদা, মা বাড়িতেই মানুষ হয়েছি। অথচ আমার মা বাবা সবাই ছিল, কিন্তু যাই ওখানে দেখেছি মাসিমা আমার থেকে, আমার নিজের মাসি 2 মাস 15 দিনের বড়, আর একটা মামা ছিল মায়ের কাকুর ছেলে, সে 1 বছরের বড় আমার থেকে। আমরা 3 জনে একসঙ্গে থেকেই 3টে ভাই বোনের মতোই মানুষ হয়েছি। এবার যৌথ ফ্যামিলি, মা বাড়িতেও যৌথ ফ্যামিলি, সেই যৌথ ফ্যামিলির মধ্যেই মানুষ হয়েছি। মা শ্বশুরবাড়িতে থাকতো, যেহেতু আমার কাকু বাবা কাকা করে অনেকজন, আমার মা যেহেতু বংশের বড় বৌমা ছিলেন, সংসারে সমস্ত কিছু কাজ টাজ করতে হতো, তাই ছোটো বাচ্চা নিয়ে সামাল দিতে পারতো না, তাই জন্য ওখানে বাপের বাড়িতে রেখে এলো। এবার ওইখান থেকেই মানুষ হচ্ছি। 4 পর্যন্ত ওখানে পড়াশোনা করলাম, এবং 4 পাসের পর আমি আবার চলে এলাম বাবার বাড়িতে। 5 থেকে পড়ছিলাম। এবার মা বাবার কাছে আমি 4 বছর ছিলাম, ধরো 8 পর্যন্ত। তারপর আবার 9 থেকে দেখলাম মারা আলাদা চলে গেল, মা বাবা ওরা সব আলাদা বাড়ি করে চলে গেল। কিন্তু আমাকে দাদু যেতে দিল না, আমার বাবার বাবা যেতে দিল না। উনি কিন্তু আমাকে রেখে দিল, এবং এতটাই স্নেহে রাখতো, জানি না কি আমাকে কোনোদিন কোনো কাকুকে অন্যান্য কাকু কাকিমাদের কাছে যে আমি থাকতাম, আমাকে জল গড়িয়েও খেতে দিত না, খেলে বকতো দেখতাম, কাকিমাদেরকে বকতো বা কাকুদেরকেও পড়াশোনার জন্য আমাকে যদি বকতো দেখতাম, ওদেরকে বকতো। কেউ কিছু মোটে দাদুর জন্য আমাকে কেউ কিছু বলতে পারতো না। কিন্তু আমাদের বাবার বাড়িটা পড়াশোনার ফ্যামিলি। হ্যাঁ, পড়াশোনা না করলে কিন্তু আমি সবসময় খেলাধুলা নিয়ে থাকতাম, যার জন্য না পড়াশোনা করলে স্বাভাবিক কাকুরা বলতো যে দাদা বৌদি আশায় রেখেছে, অথচ পড়াশোনা করছে না, আমরা নিজেরা পড়াশোনা করছি। কিন্তু দাদুর এত কঠোর ছিল যে আমাকে ডাকে লিলি বলে, লিলির উপর কোনো কিছুই করবে না, ও নাই পড়াশোনা করুক, কিছুই করে কিছু করবে না। আর আমার একটা কাকু ছিল ছোটোবেলা, আমার থেকে ছোট, 3 বছরের ছোট। এবার আমরা দুজনে স্কুল থেকে এলে দুজনেই প্রাচীর দেওয়া ছিল, তো প্রাচীর টপকে আমরা বাইরে বেরিয়ে যেতাম, বাইরে খেলতে। এবার ও খেলে আসতো। কত বয়স আপনার? আমার তখন কত 10-12 হবে। 10-12। হ্যাঁ, দুজনেই প্রাচীর টপকে বেরিয়ে যেতাম, যেহেতু প্রাচীরের দরজা লাগানো থাকতো। এবার ও আর আলাদা জায়গায় খেলতো, আমিও খেলতাম, কিন্তু দুজনে আবার একসঙ্গে বাড়িতে ঢুকতাম। কিন্তু ছোটোবেলা একটা জিনিস দেখতাম যে আমরা দুজনেই, সবাই বলতো আমরা দুজন ভাই বোনের মতো, যেহেতু সবসময় দুজনেই থাকতাম এক জায়গায়। কিন্তু দেখতাম সারাদিন এরপর খেলার পর এসে যখন ও না সন্ধ্যাবেলা বই নিয়ে বসলে ঘুমিয়ে যেত, তখন দেখেছি কাকুরা তখনই বুঝতে পারতো খেলতে চলে গেছে, বেদম ওকে পিজন পেটাতো। কিন্তু অথচ আমিও তো একই পথের প্রতীক ছিলাম, কিন্তু আমাকে ফিরতো না দাদু নিতে। এই জন্য এইভাবেই কিন্তু বড় হচ্ছি হতে দেয়। তারপরে কাকুরা বা মার সঙ্গে আলোচনা করলো যে বৌদি, ওরা বাবার সঙ্গে অতটা বেশি করতেন, দাদাকে বলতো বৌদি লিলিকে যেভাবে করছে, তোমরা এখানে রাখছো বটে, বাবা রাখলো বটে, ও কিন্তু মানুষ হতে পারবে না, হ্যাঁ, ওকে কিছু একটা ব্যবস্থা করো। তখন মা ঠিক করলো যে তাহলে তোমরা সবাই মিলে ঠিক করো, ওকে বিয়ে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ বলে আমি মাধ্যমিক পরীক্ষাটা দিলাম। মাধ্যমিক কাকুরা বললো না, আমাদের তো পড়াশোনার ব্যাপার আছে বাড়িতে, আবার তো মাধ্যমিকটা পড়ুক, তারপরে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তার মাধ্যমিক পরীক্ষার পর থেকেই কিন্তু আমার বিয়ের চলছে। কিন্তু যখনই কোনো কিছু এদের মোটামুটি ছেলের বাড়ি থেকে অনেক সময় ঠিক হয়ে যাওয়া, অথচ আমি কিন্তু দেখি না, ওইরকম যে ঘটা করে দেখা টাকা ওসব জানতেও পারি না, বুঝতেও পারি না। যখন বুঝতে যাই, যখন জানতে পারি, এবার আমি কিন্তু কাউকে কিছু বলি না। আর সব কিছু আমি যেহেতু বংশের বড় ছিলাম, আমার কোনো দাদা বা দিদি ছিল না, যা কিছু ওই দাদুর কাছেই বলা। দাদুই আমার বন্ধু। দাদুকে বলতাম, দাদু ওরা বিয়ে ঠিক করেছে, ওরা বন্ধ করে দাও। হ্যাঁ, দাদু কিন্তু বন্ধ করে দিল। হ্যাঁ, দাদু বলতো না হবে না। আমাকে বললো তুমি কী করবে? আমি বললাম পড়াশোনা করবো। কিন্তু তবে একটা জিনিস, আমি কিন্তু পড়াশোনা করতেছিলাম, কিন্তু আমার মধ্যে একটা জিনিস ছিল যে ওই যে ফার্স্ট হতে হবে বা এটাই করতে, আমার কিন্তু এই জিনিসটা ছিল না। কারণ আমি খুব ছোটোবেলা থেকে দেখেছি
যেটা খুব এর মধ্যে থেকেছি। আমি ছোটো থেকে খুব স্বাধীনভাবে চলাফেরা করতাম তো। ফোরে পর্যন্ত যখন মামাবাড়িতেও ছিলাম, আমার মামাবাড়ি নিজেদের স্কুলে কয়েকটা ছেলে মেয়ে খুব অত্যন্ত গরিব। তারা কী করতো, তার মধ্যে একটা ছেলে না নৌকার দাঁড় টানতো, কেনেল ছিল, কেনেলে খেয়া পারাপার করতো, তাতে ইনকাম করে সে সংসার চালাতো। এবার ও তো আমার বয়সী, আমার থেকে হয়তো 2-3 বছর বড়, কিন্তু তখন যাই হোক আমার সঙ্গে পড়তো। ও দেখতাম, ও আরও একটা দুটো মেয়ে দেখতাম, পরীক্ষা টরীক্ষার সময় হলে আমার কাছে বসতো। হ্যাঁ, আর যদিও সিট মেরে পরীক্ষা হতো, তবু কিন্তু জোর করে বসতো। আর মামাবাড়ির স্কুল তো বেশি আমাকে কিছু বলতো না। মাস্টারমশাই বলতো, দেখ তো নিজেরটা পড়াটা নিজে আগে লেখ, হ্যাঁ, তারপর তুই অন্যদেরকে দেখাবি। আমি বলতাম শুধু, মাস্টারমশাই ওরাও পাস করুক, আমি একা করলে হবে? কিন্তু আমি যখন ছেলেগুলো পরে যখন ওই বিশেষ করে ওই মাঝি যে দাঁড় টানতো, ওকে বলতাম, হ্যাঁ তুই পড়াশোনা করিস না কেন, সবসময় পরীক্ষার সময় আমার কাছে বসিস, দেখ স্যার কীরকম বকে, তুই একটু পড়াশোনা তো করতে পারিস। তখন আমার কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু এই টেন্ডেন্সিটা ছিল। তখন ও আমাকে বললো, তুই একবার যাবি দেখবি বলে আমাকে আমার মাসি মামা আমরা যে একসঙ্গে ছিলাম, আমাদেরকে 3 জনকে নিয়ে গিয়ে ও দেখালো এই কেনেলে যে খেয়া টেনে যে ইনকাম করে এবং ওর সংসারকে দিতে হয় ছোটো বয়স থেকে। এইটা কিন্তু আমার মনে কিন্তু খুব একটা এফেক্ট ছিল, যে আমরা কিন্তু দেখো বাড়িতে কী সুন্দর একটা এর মধ্যে আছি, অথচ ওইসবের কিন্তু ওই আমাদেরই অথচ একসঙ্গে পড়ে সে কীভাবে একটা ইনকাম করছে, হ্যাঁ, ইনকাম করে সংসারটাকে দেখছে। যাই হোক, ওই জন্য আমি আর তাকে কোনোদিন পড়ার কথা বলতাম না। পরীক্ষার সময় হলে বলতাম তুই আমার কাছে বস। কিন্তু 5-এ যখন ভর্তি হবে, আমি তো চলে আসছি, তখন আমি বলতাম, এই তুই কিন্তু স্কুলে ভর্তি হবি রে, আবার দেখা হবে। তখন বললো, লিলি রে, আমার আর পড়াশোনা হবে না। আমি বলছি, কেন পড়াশোনা হবে না? তুই ভর্তি হইস না, আর তুই বলবি আমাকে, আমি বইটই তোকে সাহায্য করবো। আমার তো তখন অর্থ নয়, বইটই কী করতাম। এবার বাবার এখানে এসে আমি হাই স্কুলে যখন ভর্তি হলাম, বেশ চলছিল, কোনো অসুবিধা হচ্ছিল না। যাই হোক, মা বাবা কাকু কাকিমা পিসিমা টিসিমা সবাইয়ের মধ্যেই, ওখানেও যৌথ ফ্যামিলিতেই মানুষ হচ্ছি। তারপর 9-এ যখন উঠি, তখন কিন্তু দেখলাম বাবা মা আলাদা বাড়ি করে চলে গেল, আর আমি কিন্তু দাদু ঠাকুমার কাছেই রয়ে গেলাম। এইটা যেহেতু দাদুর স্নেহে কেউ কিছু বলতে পারতো না, সেই জন্য আমিও কিন্তু একদিক থেকে কিন্তু খুব স্বাধীনভাবে বেড়ে উঠেছিলাম আর কি। আমি যখন স্কুলে যেতাম, 8-এ যখন পড়ি, তখন দেখলাম আমার একটি মেয়ে বিয়ে দিয়েছিল। তার বাবা খুব ড্রিঙ্ক করতো, সেই ড্রিঙ্কেরতে প্রলোভনে পড়ে, বন্ধুর প্রলোভনে পড়ে মেয়েটিকে একটা অসহায়তে বিয়ে দেয়। সেই মেয়েটি দেখতাম, যাই হোক, তারপরে তার স্বামীকে ত্যাগ করে এসে ও কিন্তু পড়াশোনা আবার শুরু করলো। এবার ও কিন্তু বেশ বড়, মেয়েটা বড় ছিল, তখনকার দিনে পাস ফেলের ব্যাপার ছিল তো, কিন্তু মেয়েটি কিন্তু কোনোদিন ফেল করে না। কিন্তু যেহেতু বিয়ের জন্য ওর কয়েকটা বছর নষ্ট হয়ে গেছে, তারপরে যখন ওর স্বামী দেখলো মদ খায়, খুব মারধর করে, মেয়েটি কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে এসে আবার পড়াশোনা শুরু করলো। এবার আগে করে দিলে তো দেখেছি খুব মানুষ কিন্তু, গ্রামের মানুষ খুব একটা ভালো চোখে নিত না এইগুলো, মেয়েরা বিয়ের পর আবার এসে পড়াশোনা করুক, হ্যাঁ, স্বামীকে ছেড়ে দিয়েছে। যার জন্য এবার স্কুলের বন্ধুদের মধ্যেও দেখতাম ওই মেয়েটির সঙ্গে কেউ একটু বেশি মিশতো না, ও একটা বেঞ্চে আলাদা করে বসে থাকতো দেখতাম। প্রথম বুঝতে পারতাম না, যেহেতু আমার থেকে বেশ অনেকটা বড় ছিল এটা। তারপরে আমি আস্তে আস্তে করে ওর বেঞ্চে বসলাম। বসতে ওকে জিজ্ঞেস করবো, তখন বলতো, দিদি তুই এখানে বসিস না রে, দেখ কেউ বসে না, তুই বসিস না। আমি তবু যাই হোক ওর কাছে বসতাম। বসতে জানতে তখন ও কিন্তু অনেক কথা বলতে আমি তখন বললাম, তোমার তাহলে বইটাই কে কিনে দিচ্ছে? বলছে আমার বাবাও দেয় না, কিন্তু আমি বাবার উপর রাগ করে আমি আবার পড়াশোনা শুরু করছি। আমি তখন কী করতাম, যেহেতু দেখছি ওই মেয়েটা পড়াশোনার রাগের বসে চলে এসছে, ঠিকই স্কুল যাচ্ছে, কিন্তু কোনো সাহায্য পাচ্ছে না, শুধু আমাকে তাহলে তোর বই দে, নোট লিখে নিয়ে গিয়ে পড়তো আর কি, খুব হতো। আমি বলতো তুমি তাহলে আমার বই রেখে দাও বলে ওকে কয়েকদিনের করে বই দিয়ে দিতাম। আবার আমি যখন টিউশনি পড়তাম, সেই টিউশনি স্কুলেরও যে নোট দিত ওকে দিতাম। যাই হোক, মেয়েটি কিন্তু মোটামুটি তারপর থেকে ও কী ভাবলো জানি, যাই হোক আমাকে আমাকে সমস্ত কিছু খুলে বলতো, এবং আমার দিক থেকে যতটা করণীয় আমি ওকে করেছি। মেয়েটি কিন্তু ভালো রেজাল্ট করলো মাধ্যমিকে, তারপরে উচ্চ মাধ্যমিকে আমরা একই স্কুলে পড়ে আবার কিন্তু উচ্চ মাধ্যমিকেও পাস করলো। পাস করার পর ও যদিও সিনিয়র, আমার থেকে অনেকটা বড়, তবু আমার সঙ্গে পড়তো, কিন্তু আমার সঙ্গে অনেক কিছু আলোচনা হতো দুজনে। তখন আমি ওকে বলেছিলাম, যাই কিছু হোক, যদি কোনো সেরকম চলার পথে তুমি যদি ভালো ছেলে পেয়ে যাও, তবে সব কথা খুলে সত্যি কথা বলবে, কোনো লুকোচুরির ব্যাপার নয়, খোলাখুলি বলে দিবে। তাতে যদি কোনো ছেলে রাজি হবে তাহলে তুমি বিয়ে করে নিও। কিন্তু এবার ও কিন্তু 12-এর পর আর পড়াশোনা আর হয়নি, হ্যাঁ, আমি আলাদা লাইনে চলে এলাম, ও আলাদা লাইনে, কিন্তু আমার সঙ্গে দেখাও হয়নি। আর তখন তো ফোনেরও যুগ নেই,
কোনো কিছু না। একবার দেখছি অনেক দিন পরে আমি দেখলাম, হঠাৎ দেখছি একদিন ও আমাকে বাজারের মধ্যে জড়ি ধরছে, কি না ও চাকরি পেয়েছে এবং বিয়েও করেছে। হ্যাঁ, আমাকে বলছে যে লিলি এটা কিন্তু তোর জন্য, তুই আমি যেহেতু নোট টোট আমি ওকে বইটই সাহায্য করতাম, কিন্তু আমার বাড়ির লোক জানতো না আমার, যাই জন্য আমার এরকম কয়েকজনকে বইটই সাহায্য করতো, নিজের থেকে যতটা পারি আরও 5 করে পড়ুক না, ওরা সবাই মিলে পাস করুক, আমি একা পাস করে রেজাল্ট করে চলবো। সেই জন্য আমার না খুব বলছি তো, আমি ফার্স্ট সেকেন্ড হবার আমার এটা কোনো দিন ছিল না, কিন্তু পাস করে যেতাম, মোটামুটি স্কোয়ারে পাস করতাম, এইভাবে হতো। এইভাবেই চলছিল। তারপরে যখন আবার বলছি তো মাধ্যমিকে মা যখন খুব বিয়ে দেওয়ার জন্য হলো, তখন তো দাদুকে করলাম, এরকম 12 হলো, অনার্স পাস করে গেলাম। অনার্স পরীক্ষা দেওয়ার পর সাবজেক্ট ছিল আপনার? ফিলোজফিতে। আর সবথেকে বড় কথা, আমার না কাকুরা যেহেতু কোনো কথা বলতে পারতো না আমার দাদুর বিরুদ্ধে, সেই জন্য আমিও না কোন লাইনটা পড়লে কী করলে, যেহেতু আমার দাদারা জানে, আমি ঠিক অত সব জানতাম না। দাদুও পড়তে যাচ্ছে পড়াবে, কিন্তু ঠিক কোন লাইন ধরলে কী হলে করতো না। বাবা শুধু আমাকে একটা কথাই বলেছিল, তুমি যেই সাবজেক্ট নাও যাই করো, যখন 11-এ উঠি তখন বলো তুমি ইকোনমিক্সটা রাখবে, এখনকার বর্তমান যে বাজারে তার সঙ্গে তুমি ইকোনমিক্সটা রাখবে, আমাকে এই কথাটাই বলেছিল। সেই জন্য আমি ইকোনমিক্সটা রেখেছিলাম। কিন্তু যে আমার তারপরে যখন এতে জিওগ্রাফিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ ক্লাসে যখন ভর্তি হলাম, তখন আমি এতে জিওগ্রাফিতে পড়বো বলেছিলাম, কিন্তু অনেক দূরে বলে দিল না। যাই হোক, এই অনার্স ভাবে ফিলোজফিতে অনার্সটা পেয়ে দাদুই ভর্তি করাতে যেত, ফিলোজফি অনার্স হয়ে গেছে, ব্যাস দাদু করে দিয়েছে, আর বাংলা টাংলায় করলো না। অনার্স পাস করার পর এইবার দেখছি ওরা মা দেখেছে, ওর কাকুদের সঙ্গে সব করে ঠিক করেছে যে না, একে আর রাখা যাবে না, একে যে কোনো প্রকারে বিয়ে দিতে হবে। কিন্তু সব ঠিকঠাক হয়ে রয়েছে। আর এদিকে যখন পাস করে গিয়েছি, এবার আমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, দেখলাম চিঠি এসছে, হ্যাঁ, যে চান্স পেয়েছি বলে চিঠি এসছে। তখন আর এদিকে তো ওরা বিয়ে ঠিক করে নিয়েছে। এবার দাদুকে আস্তে আস্তে চুপি করে বললাম, দাদু আমি তো পড়বো। হ্যাঁ, দাদু বলছে তোমার যে বিয়ে ঠিক হয়ে গেছে। আমি বলছি তাহলে বলো, ছেলের বাড়িতে যদি পড়ায় তাহলে আমি ঠিক আছি, ওরা যদি পড়ায় 2 বছর তো তাহলে আমি রাজি আছি। না তখন কি জানি ওদের বড়দের মধ্যে কথা, দাদু বলছে না পড়াবে না, ছেলে বলছে পড়াবে না। আমি বলছি তাহলে দাদু পড়বো, আমি বিয়ে করবো না। তখন দাদু দেখলাম বাড়িতে বলো ওকে ইউনিভার্সিটিতে আমাকে নিয়ে যেতে হবে কাউকে। বলছি তাহলে ওকে কেউ নিয়ে যাবার নেই, বেশ ভালোই হলো, পড়ানো হবে না। কিন্তু আমি দাদুকে ধরলাম, দাদু বলছে তুমি ভাই পড়বে তো? আমি বলছি হ্যাঁ। দাদুই কিন্তু আমাকে নিয়ে গেল ইউনিভার্সিটি। সেই বয়স অবস্থায় আমাকে কেউ তো নিয়ে যেতে চান, দাদুই নিয়ে গেলো, দাদুই ভর্তি করা লাগলো। এইভাবে আমার অনার্স হলো, বিএড হলো। কিন্তু আমার একদম আমি যেটা দেখলাম, তারপরে এমএতে যখন পড়ি তখন একটা সুযোগ এলো। আর আমি যেহেতু দাদু ঠাকুমার কাছেও থাকতাম, ওখানে আমার পাড়া প্রতিবেশী অনেক বন্ধু ছিল, তারা না অনেকে পড়াশোনা করতো না, নিরক্ষর, হ্যাঁ, স্কুলে যেতে পারতো না, খুব গরিব তো। কিন্তু যখন ইউনিভার্সিটি যখন পড়ি, তখন একটা সুযোগ এলো যে বয়স্কদের কীভাবে শিক্ষা দেওয়া যায়, সেই ট্রেনিংটা দেওয়া হলো। ট্রেনিংটা নিয়ে আমি যখন ইউনিভার্সিটি কমপ্লিট করলাম, আমি কিন্তু এসেই ওদেরকে নিয়ে আরও বেশ কিছু জনকে নিয়ে পড়া শুরু করলাম। তার মধ্যে কিছু জনে পড়তে পড়তে কিছুটা বিয়ে হয়ে গেল। তার মধ্যে যে দুটোর বেশ সুন্দর স্বাক্ষর হয়ে গেছে, একদম পড়াশোনা চিঠি লেখা খুব সুন্দর করতো। আমার আরও ভালো লাগে যে মেয়েটি একদম কিছুই জানতো না, পড়াশোনা, তার একটা পড়াশোনারও ছিল, যাই হোক পড়াশোনা করে বই পড়ার সমস্ত কিছু লেখাটেখা সমস্ত করতো। তারপর যখন বিয়ে হয়ে যায়, এবার গরিব সংসারে তো তখন একটা পণ প্রথার ব্যাপার ছিল, হ্যাঁ, বেশি একটা পণ দিতে পারেনি বলে খুব গরিব ছেলেকে বিয়ে করলো, বিয়ে হতে হয়েছে বাধ্য হয়ে। তখন পরে আবার তাদের এমন অবস্থা, আমাকে পরে এসে বলছে লিলি এরকম ব্যাপার। আমি বললাম তাহলে তুই যখন কাজ করতে পারিস, লোকের বাড়ি খাটতো আর কি, মেয়েটা কাজ করতো। আমি বলি তুই যখন কাজ করতে পারিস, তোর হাজব্যান্ডও যখন কাজ করতে পারে, তুই তাহলে এক কাজ কর না। আমি এইসব এতে কী বলে জানি না, ওই যে ধানকে সিদ্ধ করে চাল করে, ঘরের চাল আর কি, ঘরের চাল যেটা বীরভূমের ভাষা বলে ঘরোটা চাল বলে, ওই চাল আমি বলি বিক্রি কর, তাহলে দেখবি কিছুটা ইনকাম হবে। তারপরে আস্তে আস্তে যদি তুই উন্নতি করতে পারিস, তখন অর্থ বাড়াবে। হ্যাঁ করতে করতে দেখছি ও কিন্তু আমার কথাটা কিন্তু খুব সহায় নেয়। আমরা যেহেতু ওকে পড়াশোনা করেছি, আমার গের থেকেই ও পড়াশোনা করেছে, সেই জন্য ও না আমার কথাটা খুব গুরুত্ব দেয়। দিয়ে দেখছিলাম বেশ, তারপরে পরপর কি ওর ডেভেলপ হচ্ছে, ও আমাকে কিন্তু সব বলতো যখন বাবার বাড়িতে আসতো দেখাশোনা হতো। তার ভালো লাগছে। আবার যখন ওর ছেলে যখন ইঞ্জিনিয়ারিং পাশ করলো, ওটা ওর কাছে খুব বিশাল গর্বের, যেহেতু ও নিজে নিরক্ষর ছিল। যাই হোক, ও তো পড়ালো। আর ও আমাকে বললো দেখ দিদি, আমি বললাম বা খুব ভালো হয়েছে, এইভাবে কর। যাই হোক, তার অবস্থা ফিরিয়েছে।
এখন যেটা হচ্ছে যে সবই তো হচ্ছে, কিন্তু এবার বাড়িতে দেখলাম বিয়ের যখন খুব চাপা যাবে, এবার প্রশ্ন সবাই বলছে তাহলে ও বিয়ে করবে না কেন, বারবার যখন বিয়ের প্রস্তাবটা আসছে বিয়ে করছে না। কিন্তু আমি একটা জিনিস যেটা দেখেছিলাম সমাজে, আমি যেহেতু আমার সমস্ত রকম শ্রেণীর বন্ধু ছিল, যখন ওই গ্রামের মেয়েদেরতে যখন পাড়ার মেয়েগুলো যখন যেসব যাদের সঙ্গে খেলাধুলা করতাম, ওদের যখন বিয়ে হতো দেখেছি এক একটা এমন পরিস্থিতি, ওরা না বিয়ের ছাদনাতলায় টাকা দিতে না পারলে বলছে বরকে তুলে নেব। এই জিনিসটা তখন কিন্তু আমার মনে খুব এফেক্ট হয়েছিল। না, এই জিনিস আপনি দেখেছেন সামনে? আমি চোখে থেকে দেখছি, আমি বন্ধুদের যে আমি বলছি বাড়িতে স্বাধীনতা, দাদুর জন্য আমি পুরো স্বাধীনতা পেয়েছি, আমার কোনো ব্যাপার ছিল না। যখন বন্ধুদের বিয়ে টিয়ে হতো ওই সবাই পাড়ার মধ্যেই, হ্যাঁ, অন্য হতে না, পাড়ার মধ্যে যখন যেত আমাকে যেতে দিত, আমি চলে যেতাম তো তখন দেখেছি মেয়েদের কথা বলছি, যখন খুব আনন্দ করছি, হই হই করছি সমস্ত কিছু। রাত্রিবেলা যখন বিয়ে হতে আসতো, তারপর দেখছি ছাদনাতলাতেই বসে সেই টাকার দর কষাকষি হয়েছে, যখন টাকা দিতে পারতো না বলছি বর তুলে নেবো, খুব ঝামেলা লেগে গেছে। মেয়ের বাড়ির অনেক অঞ্চল এর থেকে গ্রামের লোকটোক আছে, তাদের মধ্যে ঝামেলা আছে। এটা কিন্তু আমি খুব ডিপলি না হলো, কিন্তু এটা কিন্তু আমার মাথায় এফেক্ট করতো। আমি বললাম তাহলে মনে মনে তখন ভাবতাম এদেরকে নিয়ে একটা কিছু কাজ করলে হয়। এইটা একটা কিন্তু আমার তখন থেকে ওটাই মানে সেই প্রথম আপনার মাথাতে এই জিনিসটা কাজ করলো, হ্যাঁ, যে এদেরকে নিয়ে কিছু কাজ করলে আমি তারপরে যেসব বন্ধু ছিল কয়েকজনকে নিয়ে কী করলাম। আর তখন তো এরকম স্বনির্ভর গোষ্ঠী হয় না, কী করবো, আর আমারও তো ক্ষমতাটা খুব সীমিত, তবু আমি তার মধ্যে থেকে কয়েকটা মানুষকে নিয়ে 4টি মেয়েকে নিয়ে আমি এতে গিয়েছিলাম। সেই ওরা লোকের বাড়ি কাজ করতো, যে তুলনায় পরিশ্রম করতো সে তুলনায় দেখতাম পারিশ্রমিক দিত না, হ্যাঁ, ওদের খুব কষ্ট হতো। তার উপরে আবার দেখেছি সমাজে দেখেছি, যেটা চোখের সামনে দেখেছি, ভাই বোন খুব গরিব, তার মধ্যেও দেখেছি যেটুকু পেতো তাতে দেখছি ছেলের জন্য একটু আলাদা করে, মেয়ের জন্য আলাদা কম করে দিত, এবং অথচ মেয়েটা কিন্তু লোকের বাড়ি কাজ করে এনে খাবার টাবার নিয়ে আসতে দেখেছি। আমি আবার ওদেরকে কী করলাম, আমার এতে 4টি মেয়েকে নিয়ে একজন হঠাৎ দেখি বলছে জরির ব্যবসা খুলেছে, হ্যাঁ, একজন ভদ্রলোক। আমি ওখানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ভদ্রলোককে বলতে, ভদ্রলোক তখন বললো আমি নিতে পারি, তবে 3 মাস কোনো পয়সা দেবো না। আমি তখন ওনাকে 3 মাস করে কাউকে পয়সা দেয় না, হাত কাজটা যেহেতু শেখায়, তারপর থেকে ঘন্টা পিছু কাজ দেয়। আমি তখন ওনাকে বললাম দাদা দেখুন ঠিক আছে আপনি দিবেন না বলছেন, কিন্তু দেখুন ওরা কাজ করে তো লোকের বাড়িতে, কিন্তু আপনার কাছে যে কাজ করার পরে সে যে সময়টা দিবে তাহলে কিন্তু ওরা দিতে পারবে না, হ্যাঁ, কারণ ওদের টাকা না দিতে পারলে ওরা খাইয়ে করবে কী করে। সমস্ত ওনাকে বলতে উনি কিন্তু সঙ্গে সঙ্গে বললো ঠিক আছে দিদি, জানি না কেন সঙ্গে সঙ্গে উনি বলে ঠিক আছে আমি অল্প অল্প করে দেবো। আমি বলছি হ্যাঁ অল্পই করে দেন, প্রথমটা অল্প অল্প করে দেন, হাতটা কাজটা শেখান। কিন্তু এইভাবে ওদেরকে কাজে ঢুকিয়েছি, যাই হোক ওরা তখন আস্তে আস্তে করে ওরা কিন্তু স্বনির্ভর হতে শিখলো। যাই ঘন্টা হিসেবে টাকা যখন পরপর স্পিড হচ্ছে, বোলপুরে যেটা দেখেছি কাঁথা স্টিচে, কিন্তু ওখানে কাঁথা স্টিচ না জরির কাজটা হতো, সেই স্পিডে টাকাটা পেতো আর কি। ভালো ভালো স্পিড হলো, ওরা এক এক দিনে দেখছি 75 টাকাও ইনকাম করেছে। তখন 75 টাকা মানে তখন বলে আজ বোধ হয় ধরুন ওই 2000 বলছি, ওই 1998-99 সালে ওদের কাছে 75 টাকা মানে যথেষ্ট, হ্যাঁ, এইভাবে করতে লাগলো। এইবার তারপরে দেখলাম কিছু জন আছে ওরা তো আবার সে বাইরে যাবে না, খেতে যাবে। আমি আবার ওদেরকে নিয়ে কী করলাম, এখন এনজিও আমি ঠিক অত এনজিও জানতাম না কী জিনিস, এনজিওতে কী কাজ হয়, কারণ আমার বাড়ির সবাই দেখেছি, আত্মীয় স্বজন বেশি দেখেছি সব সরকারি চাকরি করে, হ্যাঁ, সেই জন্য আমি ওসব জানি। কিন্তু আমি কী করতাম, ওই বললাম এই সবাই মিলে আমরা কজন মিলে 6 জন ছিলাম, 6 জন মিলে আমি বললাম দেখ সবাই মিলে 30 টাকা করে জমা দিয়ে একটা গ্রুপ করব, এবং আমরা এই কাজ করব। যেহেতু আমার একটু হাতের ছেলে, আমি আর পুকুর নিজে নিয়েছিলাম, এগুলো কিন্তু বলছি আমি পুকুরটাও লিজে নিয়েছি, কারণ সঙ্গে সঙ্গে পয়সা দেবে। কিন্তু দেখলাম 6 জনকে নিচ্ছি, ওর মধ্যে না 4 জন ওই 30 টাকাও মাসে দিতে পারতো না, ওরা তো লোকের বাড়িতে কাজ করতো। এবার দেখলাম তখন ওই টাকাটা তাহলে ওদেরকে ওকে উপার্জনের পথ দেখাতে গেলে তাহলে আমাকে তাহলে করতে হবে। আমি তখন কী করলাম, দাদুকে এইসব কথা বলতাম না, এই যে খুলেছি টুলেছি ওসব বলি না। আমি বলছি দাদু আমাকে টিউশনি করতে হবে, বলে টিউশনি পড়াতাম। তারপরে আমি কম্পিউটার ট্রেনিং নিয়েছিলাম, কম্পিউটারে কাজ করলাম, কাজ করে ওই আমি ওদের টাকাটাও করলাম, দিতাম আর কি। দিয়ে আমি বললাম দেখ একটা যখন বড় অ্যামাউন্ট হয়ে যাবে তখন আবার একটা বড় কিছু কাজে হাত দেবো, কিন্তু এখন ছোটো ছোটো। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি শুধু বলেছিলাম দেখো সব কিছু আমি করব, টাকা পয়সা এখন যা দিচ্ছি সব কিছুই করছি, কিন্তু
আমি কিন্তু ব্যাংকে যে সময় নষ্ট করতে পারবো না। ব্যাংকে গেলে ওখানে দেখেছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। আমি বলছি আমি ওই সময়টা নিতে, কিন্তু ওদের মধ্যে যে দুজন যে টাকা দিত, আমি তো 4 জনে দিতাম, দুজনে যে কিন্তু ওরা দেখেছি বলছে লিলি তুই, আমরা তোকেই বিশ্বাস করি, অন্য কাউকে বিশ্বাস করবো না। এইভাবেই জীবন চলে। তারপরে তো বিয়ে করতে চাই, আর ওই যেহেতু বলেছি ছাদনাতলাতে ওই রকম দেখতাম, সেই থেকেই আমার একটা ট্রেন এসেছিলো আমি বিয়ে করবো না। বিয়ের ট্রেনে আমার বিয়ে করার প্রতি ছিল না, যার জন্য আমি নিজেকে তৈরি করেছিলাম যাতে কিছু মেয়েদেরকে আপাতত কাজ দিতে পারি স্বনির্ভর করবার জন্য। সেই জন্য আমি নিজেকে প্রস্তুত করেছিলাম। আমি আপনাকে একটু থামালাম। আমি যতদূর জানি যে আপনি মেয়েদেরকে নিয়ে কাজ করেন, হ্যাঁ, সাংগঠনিকভাবে, তো সেটা যদি আপনি বলেন কবে থেকে সংগঠনের সঙ্গে আপনি যুক্ত? এইভাবে চলতে তারপর যখন খুব এলো বিয়ের, যখন খুব চাপাচাপি এলো, আমি তখন একটা সংসার সুযোগ পেলাম কাজ করার জন্য, এবং এই সংস্থাটা কাজে আমি নিয়ে ঢুকলাম। যেটা হচ্ছে যে এই সংস্থাটার নাম হচ্ছে সংক্ষেপে বলে ইমসে, কিন্তু ওর পুরো নাম হচ্ছে ইনস্টিটিউট ফর মোটিভেটিং সেলফ এমপ্লয়মেন্ট। এই সংস্থায় 2004 সালের নভেম্বর মাসে আমি এখানে। এবার প্রথমে আমি কিন্তু এখানে ICDS-এরই ট্রেনার হিসাবে যুক্ত হয়েছিলাম, কিন্তু কিন্তু ICDS-এর কাজ করতে গিয়ে আমার এখানে তো বিভিন্ন মেয়েদের সঙ্গে, বিভিন্ন রকম পরিবেশের মেয়েদের সঙ্গে আলাপ হচ্ছে, যেহেতু ওদের রেসিডেন্সিয়াল পোস্ট থাকতে হতো এবং আমারও বাড়ি দূরে, আমি ওদের সঙ্গেই থাকতাম। সেই হিসেবে অনেক রকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, আমার ভালো লাগতো ওদের সঙ্গে। এছাড়া আমার সংস্থার আরেকটা দিক ভালো লেগেছিলো, যেটা আমি ছোটোবেলা নিজের মনের মধ্যে এঁকেছিলাম, কিন্তু দেখেছি সংস্থাতে এসে এই ধরনের বিভিন্ন রকম ধরনের কাজ হয়। হ্যাঁ, এবার মাঝে মাঝে দেখতাম আমাকেও সংস্থা থেকে বলতো যে এই কাজের সঙ্গে যেতে, যেমন গ্রামে গ্রামে মেয়েদেরকে গ্রামে গ্রামে পুষ্টি বাগানের জন্য, বাড়িতে উঠোনে কীভাবে পুষ্টি বাগান তৈরি করতে হয় সেই জন্য যাওয়ার জন্য। আরও আমি একা নয়, আরও অন্য স্টাফ ছিল, তাদের যেতাম। আবার স্কুলে কীভাবে আমরা স্কুলে এবং গ্রামের মধ্যেও কীভাবে আমরা তো দৈনন্দিন যে খাবারটা খাই, সেই খাবারটা কীভাবে খেলে সমস্ত পুষ্টিগুণটা বজায় থাকে সেই সম্পর্কেও আমরা কিন্তু সচেতন করতাম। কিন্তু আমার ভালো লাগতো বেশ এরকম বিভিন্ন রকম যে একঘেয়েমি স্কুল লাইফে আমি দেখেছি। আমি এই প্রসঙ্গে বলে রাখি, আমি যখন ইউনিভার্সিটি পাস করার পর আমি কিন্তু একটা স্কুলেও পার্ট টাইমে করেছিলাম, কিন্তু আমার তাতে দেখেছি আমার ওই লাইফটা আমার ভালো লাগেনি, কারণ একঘেয়েমি। স্কুলটা দেখেছি, যদিও আমি পার্ট টাইম নেই বা পার্মানেন্ট হোক, কিন্তু তবু দেখেছি আমার স্কুল লাইফটা ভালো লাগলো না, একঘেয়েমি জীবন। কিন্তু এইখানে দেখলাম বেশ ভালো বিভিন্ন রকম। আর তাছাড়া প্রত্যেক যখন ICDS-এর যে ব্যাচটা প্রত্যেক 52 দিন, প্রথমে 52 দিন করে ছিল ট্রেনিংটা, তারপরে 1 মাস করে বেশ আলাদা আলাদা পরিবেশের মেয়েরা, আলাদা আলাদা মেয়ে আসতো এবং নানা রকম অভিজ্ঞতা হতো। এটাও খুব ভালো লাগতো আর কি। এবং সেই থেকে শুরু, এবং এখনো আপনি এখনো সেই সংস্থাতেই আছি, এখনো এই সংস্থাতেই আছি। এবং আমি কিন্তু যখন প্রথমে এসেছিলাম বাড়ির সবাই বাধা দিয়েছিল, এখানে আসতে না বলেছিল, তবু আমি কিন্তু যেহেতু কথা দিয়েছিলাম আমার ছোটো থেকে, একটা যে জিনিস কাউকে যদি কথা দিই, কথার আমি সাধারণত চেষ্টা করি কথার খেলাপ না করার। সেই জন্য বাড়ির শত বাধা সত্ত্বেও আমি বলেছিলাম, যেহেতু ওই সময়টা আমার দাদু নেই, দাদুও তো মারা গিয়েছে, তখন পুরো একা হয়ে গিয়েছি। আমি শুধু বাড়িতে বলেছিলাম আমি কারোর কথা করবো না, যেহেতু আমি ওনাকে কথা দিয়েছি ভদ্রলোককে, আমি যাবই। তখন কিন্তু বিপ্লব দেখেন বা আরেকজন সে দাদা ছিল, এই আমাদেরই ইমসেতে কাজ করতো দাদা, তারপরে আমাকে বিপ্লবদার কাছে আনলো, আমাদের যে ডাইরেক্টর, আগের যিনি ডাইরেক্টর ছিলেন ওনার কাছে আনলো। তবে সবটাতে একটা জিনিস কি, আমার একটা জায়গায় ওই যে বলছি না আমার কোনো দাদা ছিল না, যখন প্রথম দিন যাই দাদা আমাকে বলেছিল যে, আমি যখন স্যার বললাম তখন বলছে ব্রততী তুমি আমাকে স্যার বলবে না, দাদা বলবে। কিন্তু কিন্তু কি জানো তো, আমি তো কাউকে দাদা বলি না, আমার একটু প্রথম সংকোচ হতো। ওই জন্য যখনই ওই দাদার কাছাকাছি যেতাম বা কোনো সময় ব্লাবপুরে গিয়ে মিটিং হতো, দাদার কাছে অনেক কিছু শেখার ছিল, অনেক কিছু। ওনার তো এটা বিশাল অনেক উন্নত ধরনের এবং অনেক দূরদৃষ্টি সম্পন্ন। কিন্তু কী বলতো, যেহেতু ওই সংকোচে আমি একটু দূরত্ব থাকতাম, শুধু যখন মিটিংয়ে বসতো তখন বসতাম, কিন্তু দাদা আমাকে কিন্তু দাদা বা বৌদি ওনারা কিন্তু খুব স্নেহের চোখে দেখতো। আচ্ছা, এই 22 বছর ধরে যে আপনি কাজ করলেন এই সংগঠনে, এই 22 বছরে নিশ্চয়ই এই যে কাজগুলো বিভিন্ন রকমের কাজ করেছেন আপনি, তার মধ্যে কোনো চ্যালেঞ্জ, প্রতিকূলতা এসছে? কাজ করতে গিয়ে দেখুন ছোটো প্রতিকূলতা আসে, তাই প্রতিকূলতার মধ্যে কাজটা যেহেতু ভালোবেসেছি ওই জন্য প্রতিকূলতা আসে ঠিক, কিন্তু ওটাকে মনে হয় না।
না, মনে করুন কোনো একটা কাজ করছেন, মানে মহিলাদের নিয়ে একটা কোনো কাজ করছেন, সেই কাজে কোনো বাধা পড়েছে? না, সেরকম কোনো বাধা পড়েনি, সেরকম কোনো বাধা পড়েনি। কিন্তু রেসিডেন্সিয়াল স্টাফ মেয়েরা তো অনেক দিন করে থাকতো। 52 দিন, প্রথমে যখন এসেছিলাম ট্রেনিংয়ে, প্রথমে যখন ঢুকেছিলাম তখন ট্রেনিংগুলো ছিল 52 দিন করে। হ্যাঁ, কোনো কারোর হয়তো বিবাহিত মেয়ের লাভার টাভার ছিল, ওরা এসছে। এবার ছুটির দিন হলে আমি থাকি, প্রিন্সিপাল ওই দিন ছুটি থাকে, আমি তখন চার্জে থাকি। এবার আমাদের একটা রেজিস্টার খাতা ছিল, তাতে লিখতে হতো কে সাক্ষাৎ করতে এসছে, এবং সাক্ষাতের টাইমটা ওতে লিখে দিত হাজব্যান্ড বলে। হ্যাঁ, এবার হাজব্যান্ড বলা যেখানে ওখানকার যা রুল সেই রুল অনুযায়ী বলে দিতাম, কিন্তু আমি তো জানতে পারতাম না। তারপর পরে যখন কোনো দিন হয়তো তার হাজব্যান্ড এসেছে, বা ওই মহিলাদের মধ্যেও কোনো মহিলা হয়তো তার হাজব্যান্ডকে জানিয়ে দিয়েছে যে তার লাভার এসেছে, এরকম দিদি ওকে মেসতে দিয়েছে, এই নিয়ে ওর লাভার দেখেছি, ওর স্বামী দেখেছি আমার সঙ্গে এসে প্রথম ঝগড়া করতো, প্রশ্ন খুব মতো হতো। আমি বললাম আমি কী করে জানবো, তাহলে আপনাদের রেজিস্ট্রি ম্যারেজের একটা কাগজ দিয়ে যাবেন, তাহলে আমি বুঝবো। এই নিয়ে খুব প্রতিক্রিয়া। তারপরে যাই হোক, পরে যখন জিনিসটা বুঝিয়ে বললাম, আমি বললাম দাদা আমার তো কিছু করার নেই, আমি কী করে জানবো বলুন তো, দেখুন রেজিস্টারে দিয়েছে হাজব্যান্ড, হ্যাঁ আমি কী করে জানবো বলুন তো। তারপর পরে ওই মুহূর্তে উনি রেগে গেলেও পরে জিনিসটা বুঝিয়ে বললে তারপর জিনিসটা ঠিক। আচ্ছা, আপনি তো মানে এতদিন ধরে 22 বছর ধরে গ্রামের মেয়েদের সঙ্গে কাজ করছেন। এখানেই আমি প্রশ্নটা রাখবো যে 22 বছর আগে সার্বিকভাবে গ্রামের মেয়েদের যে অবস্থা ছিল, আর এখন 2026 সালে গ্রামের মেয়েদের যে সংকট বা অবস্থা পরিস্থিতি কতটা আলাদা? অনেকটাই আলাদা হয়েছে, অনেকটা সচেতন হয়েছে। এবং যেটা এখন সরকার চেষ্টা করে, সরকার যাতে মহিলারা যাতে স্বনির্ভর হয় তার জন্য চেষ্টা করছে। পড়াশোনাটাও যে এমনভাবে, আগের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি যে ওই যে কন্যাশ্রী প্রকল্পটা করেছে, তার জন্যই অনেক মহিলা কিন্তু, আর যাই হোক এই চেষ্টা কমপ্লিট করতেছে, এটা একটা ভালো দিক। কিন্তু এবার দেখুন, প্রথম তো সব কিছু জিনিসের হবে, কিন্তু একটা জিনিস যদি দেখেছি, অনেকে না স্বাধীনতা নিতে গিয়ে স্বাধীনতাটা বুঝতে পারি না, স্বেচ্ছাচারিতায় চলে যায়। এবার স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা তো দুটো জিনিস আলাদা। কিন্তু কিছু কিছু গ্রামের মহিলারা চট করে যদি হঠাৎ যদি একবার বন্দির মধ্যে থেকে হঠাৎ যদি স্বাধীনতা পায়, সেটাকে স্বেচ্ছাচারিতা, রাস্তাঘাটে যে গেলে বুঝতে পারা যায় যে ওরা কতটা স্বেচ্ছাচারিতার মধ্যে। কিন্তু ওটা আস্তে আস্তে পরপর সচেতন হতে হতে ঠিকই হয়ে যাবে। মানে একদিকে স্বাধীনতা, একদিকে স্বেচ্ছাচারিতা, মাঝখানে একটা ব্রিজ আর কি। মানে আপনি বলছেন স্বাধীন হতে গিয়ে অনেককে স্বেচ্ছাচারী হয়ে পড়ে। হ্যাঁ, স্বেচ্ছাচারিতা হচ্ছে দেখছি। আচ্ছা, আপনার আগামী প্রজন্ম যারা এখন, যে মেয়েরা এখন বড় হচ্ছে, স্কুলেও যাচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা একজন শিক্ষিকা হিসেবে? যে ওরা না, মেয়েদেরকে স্বাধীনতা দেওয়া উচিত, তবে সেটা ঠিকমতো রাখা দেখতে হবে। ওরা তো প্রথম কৈশোরে তো অত বুঝতে পারে না কোনটা স্বাধীনতা কোনটা স্বেচ্ছাচারিতা চলে যাচ্ছে, সেই সময় ওই জিনিসটা একটু ওদের কন্ট্রোল করতে হবে। বাবা মাকেও আমার মতে বলে, বাবা মাকে একটু ওই সময় বন্ধুর মতো মিশে যাতে ওরা ঠিক নিজেদের এতে করে, আর এবং ওরা যদি নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারে, সেটাই আমি চাই আর কি। আগে মেয়েরা স্বনির্ভর হোক, বিয়েটা তো যখনও হবে, কিন্তু মেয়েরা স্বনির্ভর। একজন মেয়ে স্বনির্ভর হতে গেলে সবার প্রথমে কি প্রয়োজন বলে আপনার মনে হয়? স্বনির্ভর হতে গেলে সবসময় যে আমি চাকরি করব, সরকারি চাকরি করব বা কোনো একটা চাকরির মধ্যে থাকবো, আমি সেটা বলছি না। স্বনির্ভর হলে হাতের কাজ শিখুক, যখন পড়াশোনাও করুক। এবার যখন চাকরি হবে, কিন্তু তার আগেও যদি অনেক সময় চাকরি যদি না হয়, তবু হাতের কাজ করেও এখন তো সরকার অনেক কিছু সুযোগ করছে। সে হাতের কাজ করেও সে মেয়ে হোক, আর্থিক স্বাবলম্বী হোক। আর্থিক স্বাবলম্বী হলে একটা সংসারে যদি মেয়েরা আর্থিক দিক থেকে করতে পারে, আয় করতে পারে, উন্নতি করতে পারে, তাহলে সে সংসারটা অনেকটা ভালো হয়। এবং হাজব্যান্ডরাও সেই মহিলাকে আলাদা চোখে দেখবে। আপনি নিজেও তো একজন স্বনির্ভর মহিলা, হ্যাঁ তাই তো, ইন্ডিপেন্ডেন্ট। এই জায়গা থেকে আমি প্রশ্ন করব, একজন মহিলার তার সুরক্ষার জন্য, তার বেঁচে থাকার জন্য একজন পুরুষের প্রতি কি নির্ভরশীল হতেই হয়? দেখুন, এই দিক থেকে যেটা বলছেন, যেহেতু আমি আমার কথাটাই বলছি, আমি তো অতটা বেশি, কিন্তু আমি যেটা দেখেছি আমার দিক থেকে, আমি যদি ছোটো থেকেই স্বাধীনভাবে আমি চলাফেরা করছি, এখনও বিয়ের পরও আমি যেহেতু বিয়ে হয়েছে আমার, আর এই প্রসঙ্গে বলে রাখি, আমি কিন্তু বিয়ে করব না বলেই এখানে এলাম, কিন্তু ভাগ্যচক্রে আমার এখানে 5 বছর থাকার পর কিন্তু বিয়ে হলো। এই সংস্থারই একটা কর্মীর সঙ্গে বিয়ে হলো। হ্যাঁ, কিন্তু আমাদের লাভ ম্যারেজ নয়। আচ্ছা, যাই হোক, তবু একটা দিক ভালো। এবং
আমাদের যে আগের যে যিনি ডাইরেক্টর ছিলেন বিপ্লবদা, প্রথম প্রতিষ্ঠাতা যিনি, উনি কিন্তু ওনার স্ত্রী বলতে দাদা এবং বৌদি দুজনে, আরও কয়েকজন অফিসের কলকাতা থেকে অফিসের স্টাফ এসে একটা পার্টি দিল এইখানে লাভপুরের সমস্ত কর্মীদেরকে পার্টি দিয়েছিল এবং ওনারাই সমস্ত কিছু পোশাক টোশাক আমাকে দেওয়া, দম্পতিকে দুজনকে দিল, এদিক থেকে করেছি। কিন্তু এবার যেটা হচ্ছে যে আমি স্বাধীনভাবে চলাফেরা করছি, তবুও দেখেছি কিছু কিছু ক্ষেত্রে ছেলেদের ছেলেদের হেল্প লাগে। আচ্ছা, তবে যেহেতু আমি প্রথম থেকে একা একা চলছি, তবু আমার অনেকটা না লাগলে তবু কিছুটা লাগে। আমি বুঝতে পেরেছি যে কিছু সময় একটা লাগে। তাহলে যারা ধরুন এরকম প্রথম স্বাধীনভাবে যে মানুষ হতে পারে না, সবাই তো স্বাধীনভাবে হয় না, স্বাধীনতা দেয় না, কিন্তু ছেলেদের পরস্পর একটা জীবন, দাম্পত্য জীবন বলে যাই বলে দাঁড়াতে গেলে উভয়ই দরকার। আচ্ছা, ছেলের ক্ষেত্রেও যেমন মেয়েদের দরকার, মেয়েদের ক্ষেত্রেও ছেলেদের দরকার, এটা আমি মনে করি। দুজনের পরিপূরক হয়ে থাকে। এই জন্যই তো বলে প্রকৃতি আর পুরুষ না হলে তো। ঠিক। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে আর কি। আমি শেষ যে কথাটা, যে প্রশ্নটা আপনার কাছে রাখবো, সেটা হচ্ছে 22 বছর ধরে একটা সংস্থায় আপনি কাজ করছেন, যার বেশিরভাগটাই একেবারে গ্রাসরুটেড অন্তজ শ্রেণীর মেয়েদের নিয়ে, তাদের ভোকেশনাল ট্রেনিং, তাদের বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছেন। আমি যদি বলি আগামী 10 বছর পর আপনি সার্বিকভাবে মহিলাদের এখন যে অবস্থা, সেটা ঠিক কোন জায়গায় দেখতে চান? আমি গ্রামের মেয়েদের কথা বলছি। আমি দেখতে চাইছি অনেক মহিলারা দেখেছি, এখনও তো দেখেছি, যতই করুক অনেক মহিলা এখনও কিন্তু ঠিকমতো নিজেদের পায়ে দাঁড়াতে পারে না, তারা স্বামীর উপরে নির্ভর করতে হয়। এবং সেখানেও দেখেছি স্বামীরা কিন্তু প্রথম স্ত্রীদেরকে খুব ভালোবাসে, সমস্ত কিছু খুব সুন্দর দাম্পত্য জীবনটা চলে। কিন্তু যত পুরানো হয় তখন দেখেছি ওদের মধ্যে একটু ঘুণ ধরা শুরু হয়ে যায়। কিন্তু তার মধ্যে অনেকটা অংশ দেখেছি, ভেতরের ব্যাপারটা আমি ঠিক বলতে না, তবে অনেকটা অংশ দেখেছি, বুঝতে পারি যে আর্থিকের জন্য কিছুটা ওরা বাইরের জগতে ছেলেরা দেখছে, আমার স্ত্রী যদি একটু ইনকাম করতো করতো। আবার অনেক ছেলেকে দেখেছি কম বয়সে তো কোনো বেশ মহিলা দেখতে খুব সুন্দর টুন্দর দেখে বিয়ে করে নিল, তারপরে পরপর যখন মেয়ে হলো তখন এই তুমি পড়াশোনা করে নেই, ওর এর মধ্যে এটা নাই, তার মধ্যে এটা নেই। কিন্তু আমার মনে হয় মেয়েরা নিজের পায়ে দাঁড়াক, প্রথমে নিজের পায়ে দাঁড়াক, বলছি তো আবার বলছি, পড়াশোনা করুক এবং সবসময় যে সরকারি চাকরি না, হাতের কাজ শিখে এইরকমভাবে মোটামুটি করে দাঁড়িয়ে তারপরে বিয়ে করুক। এবং আমি চাই এই যে সংসারের মধ্যে, দেখুন সংসার মানে ঝগড়া হবে, একটু আধটু খুঁটিমুটি হবে, কিন্তু এই যে কোনো কিছুর অভাবের জন্য বলতে ও মেয়েটার টাকা কম বলে তাকে করা, বা মেয়েটা দেখতে খারাপ বলে তার সঙ্গে, আজকে হয়তো আমি সুন্দর আছি, কালকে হয়তো শরীরের অবস্থা কোনো সময় তো হতেই পারে, অসুখ বিসুখ হলে অনেক রকম হয়ে যায়, তখন দেখেছি স্বামীগুলো একটু অন্যরকমভাবে করে, এইগুলো যাতে না হয়, সুন্দরভাবে চলে। সেটাই কথাই হচ্ছে নারী আর পুরুষের মধ্যে যে বৈষম্য, সেটা যেন দূর হয়, সেটাই আপনার চাওয়া এবং সেটা আমাদের সবারই চাওয়া। আমরা তখন শুনলাম এই পর্বের গল্প, যিনি শোনালেন ব্রততিথি, তার জীবনের গল্প খুব সংক্ষিপ্ত আকারেই যদিও আমরা শুনলাম, তা থেকে উঠে এলো তার জীবনের কথা, তার পড়াশোনার কথা, তার পরিবারের কথা এবং সার্বিকভাবে সর্বোপরি তার কাজের কথা। আমরা আগামী পর্বগুলোতেও ঠিক এই রকম মানুষদেরই নিয়ে আসব আমাদের পাশে অতিথি হিসেবে, যাদের গল্প আমাদের ঋদ্ধ করবে, অনুপ্রাণিত করবে। আজ এই পর্ব এতটুকুই। আপনারা যারা আমাদের পর্ব দেখেন, আমাদের গল্পগুলো শোনেন, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। এবং আবারও ব্রততিথি, আপনার সঙ্গে কথা বলে, আপনাকে আজকে কাছে পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ। আশা করি আবার কথা হবে। নমস্কার।